ক্লাস করে থাকলে হয়তো মনে থাকবে যে জেড ট্রান্সফর্মের আমরা ক্লাস কয়টা প্রপার্টিজ দেখছি। লিনিয়ারিটি প্রপার্টিজ, টাইম শিফটিং প্রপার্টিজ, গত ক্লাসে আমরা এগুলো দেখছি কিভাবে প্রুফ করে, স্টেটমেন্ট এবং প্রুফ দুইটাই দেখছিলাম, তাই না? টাইম শিফটিং এর আবার দুইটা ভাগ ছিল, একটা ছিল তোমার নেগেটিভ শিফটিং আর একটা ছিল কি পজিটিভ শিফটিং। ওই দুইটাও দেখাইছি, ভেঙে ভেঙেও দেখাইছি। না যদি বুঝে না থাকো তাহলে লেকচারটা দেখিও, আমি দিছি ওইটা দেখিও, বুঝছো? যদি না বুঝো আজকে দেখবে স্কেলিং প্রপার্টিজ। আমরা স্কেলিং প্রপার্টিজ এর হয়তো সিগন্যালের স্কেলিং আমরা দেখছিলাম, কিভাবে একটা সিগন্যালকে স্কেলিং করা হয় দেখছিলাম, 1 নম্বর লেকচারটাতে দেখছিলাম। না হলে আবারও দেখবো টাইম রিভার্সাল, ডিফারেন্সিয়েশন, কনভলিউশন, কোরিলেশন। এই শেষের দিকের প্রপার্টিজ গুলো মানে দেখা যায় যে প্রতিটা পরীক্ষায় চলেই আসে, শেষের তিনটার মধ্যে একটা না একটা থাকবেই, ধরেই নাও যে একটা না একটা থাকবেই। তার মানে কি এই তিনটাতে অবশ্যই তোমাকে প্রায়োরিটি দিতে হবে। আর এখানে উপরের দুইটার মধ্যে একটা, মানে এই পাঁচটার মধ্যে ম্যাক্সিমাম সময় থাকে। আর এই দুইটা একটু ছোট ছোট প্রপার্টিজ, তো এগুলো একটু কম দেওয়া হয়, 5 মার্কের কোশ্চেন, ঠিক আছে? তো তার আগে আমরা জানি যে জেড ট্রান্সফর্মের জেনারেল ফর্মুলাটা কি এরকম ছিল না, যে আমার যদি একটা ডিসক্রিট টাইম সিগন্যাল কি হয়, এক্স অফ এন হয়, তাহলে আমি তাকে জেড ট্রান্সফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স অফ জেড। জেড এখানে জেড সাফিক্সটা কি হিসেবে ব্যবহার হয়েছে, জেড ট্রান্সফর্ম, জেড এর নাম এই এখানে দেওয়া হয়েছে, রিপ্লেস করা হয়েছে। এবং সামেশনটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা কি রেঞ্জ ছিল, তাই না? যে সিগন্যালটা রেঞ্জ কতটুকু হবে, পজিটিভ দিকে কতটুকু হবে এবং নেগেটিভ দিকে কতটুকু হবে, এটা তো আমরা জানি সবাই, জানি কিনা মুমিন? আচ্ছা আমি আছি, সমস্যা ঠিক নেই। আছে, হ্যাঁ একজন অ্যাটলিস্ট কথা বললো, নাহলে তো বুঝতে পারবো না। মানে এটা তো আমরা জানি যে এনটা এখানে হচ্ছে কি লিমিট, সিগন্যালের লেফট সাইডে কতটুকু এবং রাইট সাইডে কতটুকু, ওই রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে, তাই না? সামেশন দ্বারা দেওয়া হয়েছে। আর যেহেতু এটা ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই আমাদের এখানে ইন্টিগ্রেশন ব্যবহার না করে সামেশন ব্যবহার করছি, কারণ এখানে প্রতিটা ভ্যালুই ইন্টিজার ভ্যালু, তাই না? এন এর ভ্যালুটা তো অবশ্যই এখানে ইন্টিজার, 0 1 2 3 4 বা -1 -2 -3 এইভাবেই বাড়বে, তাই না? এখানে তো ফ্র্যাকশন কোনো ভ্যালু আসবে না। ফ্র্যাকশন ভ্যালু কোনো আসার কথা না। আর ফ্র্যাকশন যখন কোনো ভ্যালু আসে না, তখন আমরা সাধারণত সামেশনে ব্যবহার করি। আর যখন কোনো ফ্র্যাকশন ভ্যালু আসে, ভগ্নাংশ সংখ্যা আসে, তখন আমরা কি করি, ইন্টিগ্রেশন ব্যবহার করি, তাই না? আচ্ছা, আমরা আর বেসিক কথাগুলো আর না বলি, আমরা সরাসরি প্রপার্টিসে চলে যাই। স্কেলিং প্রপার্টিসটা কি? তাকে স্কেলিং প্রপার্টিসের স্টেটমেন্টটাতে আমি আগে দেখি। আমরা জানি যে একটা সিগন্যালের জেড ট্রান্সফর্ম যদি কি করা হয়, এক্স অফ এন এর একটা সিগন্যাল, এটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। কোনটা বলে তো? এটা যদি ডিসক্রিট সিগন্যাল হয়, এর জেড ট্রান্সফর্ম কি হয়, এক্স অফ জেড। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। দেখো একটু, আমরা যদি আগের ইকুয়েশনটাতে যাই, দেখো আমরা কনসিডার করছি এক্স অফ জেড একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, যার জেড ট্রান্সফর্ম কোনটা বলে তো? জেড। মানে তার জেড ট্রান্সফর্ম কোনটা হচ্ছে? এটা হচ্ছে না সরাসরি, এই ভ্যালুটা হচ্ছে না, হুম। এটা ইকুয়াল টু জেড ট্রান্সফর্ম কি, আমি এটা পাচ্ছি কিনা? হ্যাঁ। সরাসরি পাচ্ছি তো। হুম। আচ্ছা, ওই কথাটাই আমি এখানে বলছি, যদি ইফ এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম কি হয়, এক্স অফ ক্যাপিটাল জেড। এক্স অফ জেড হয়, দেন এ টু দি পাওয়ার এন এক্স অফ এন এর জেড ট্রান্সফর্মটা অবশ্যই অবশ্যই কি হবে, ক্যাপিটাল এক্স ব্র্যাকেট এ টু দি পাওয়ার -1 জেড। জেড, এটা হবে। এটা স্টেটমেন্ট। তার মানে কি, হুম। এটা এটা আমাকে প্রুফ করে দেখাইতে হবে আসলে এটা হয় কিনা। এবং এ এখানে কি রিয়েল আর কমপ্লেক্স ভ্যালু হইতে পারে, এবং এটা হচ্ছে অবশ্যই কনস্ট্যান্ট। এটা আচ্ছা। হচ্ছে কি অবশ্যই কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হুম। রিয়েলও হইতে পারে, কমপ্লেক্সও হইতে পারে। হুম। বুঝে গেছে? হ্যাঁ। কারণ কি, আমরা দেখছি যে যে ট্রান্সফর্মটা শুধু রিয়েল পার্টকে ক্যালকুলেশন করে না, এখানে সে ইমাজিনারি পার্টটাকেও ক্যালকুলেশন করে। কারণ আমরা জানি কি তোমার কমপ্লেক্স ভেরিয়েবল কি, সাধারণত কমপ্লেক্স ভেরিয়েবলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বলো তো? একটা কমপ্লেক্স ভেরিয়েবল জেড কে রিপ্রেজেন্ট করা হয় এ প্লাস আইবি দ্বারা, তাই না? আই বা জে যেটাই বলি না কেন, আইবি দ্বারা। এখানে এটা হচ্ছে কি রিয়েল পার্ট, একটা এটা কমপ্লেক্স ভেরিয়েবল কিনা, জেডটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল কিনা, কমপ্লেক্স ভেরিয়েবল যদি হয় তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট। এটা আমরা জানি তো, সবাই জানি না? হ্যাঁ। আর ম্যাথমেটিক্সে 3 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম কমপ্লেক্স ভেরিয়েবল, জটিল সংখ্যা, মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আমরা ইয়েতেও করছি, ম্যাথে করছি আগে ইন্টারমিডিয়েটে।
ওই কথাটাই তো এখানে বলা হচ্ছে, ওই কথাটাকেই রিকল করতেছি আমি, যে একটা কমপ্লেক্স ভেরিয়েবল কি হইতে পারে, কমপ্লেক্স ভেরিয়েবলে অবশ্যই এখানে বাস্তব সংখ্যা থাকবে এবং সাথে সাথে কি থাকবে, ইমাজিনারি এটা সংখ্যাও হলো থাকবে। ইমাজিনারি নাম্বার থাকবে। ঠিক আছে। আচ্ছা স্যার স্যার বলো। একটু কেউ আছে কিনা দেখেন না, এই যে অনেকে আছে, আমি হলাম আমার রুমে কালকের হলো মাল্টিপ্লাক সব নষ্ট হয়ে গেছে, মানে আমি ওয়াইফাই যে রাউটারটা বসাবো এটার কোনো ওয়ে পাচ্ছি না। এখনই ফোন দিছিলাম আচ্ছা, সেটা। মুমিন, মুমিন তুমি কথা বলো, বুঝছো? মুমিন। স্যার আমি আসি স্যার। আচ্ছা, অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতেছি ওটা রেসপন্স করি, না হলে তো আমি পড়াইতেই থাকবো, কিছু বুঝবে না। জি বা স্যার। একজন কাদের ভাই আছে মমিনুল, ভাই, কাদের ভাই। মমিনুল তুমি রেসপন্স করিও, হ্যাঁ। জি কাদের স্যার। ভাই একটু রেসপন্স করেন তো। আচ্ছা ঠিক আছে, কাদের করলে হবে। তাহলে আমরা দেখলাম যে এক্স অফ এন, এটার জেড ট্রান্সফর্ম যদি কি হয়, স্টেটমেন্টটা আমি দেখতেছি স্কেলিং প্রপার্টিসের। এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম যদি এক্স অফ জেড হয়, তাহলে এটি দিব এন এক্স অফ এন এর এটা কিন্তু একটা সিগন্যাল, এই সিগন্যালের জেড ট্রান্সফর্মটা অবশ্যই এটা হবে। এবং এখানে হচ্ছে রিয়েল ভ্যালু অথবা কমপ্লেক্স ভ্যালু, আবার এটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা আসলে হয় কিনা এটা আমরা প্রুফ করে দেখাবো। দেখো প্রুফ করে দেখাই আগে। তাহলে এখানে জেড ট্রান্সফর্ম করতে আমরা জানি কি, এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম এটা, এই ইকুয়েশনটা আমরা সবাই জানি, জি স্যার। জানি তো। জি স্যার। আচ্ছা, গত ক্লাসেও আমরা দেখছি। কত তাহলে ক্লাসে? হ্যাঁ, এখন এখন আমার সিগন্যালটা কোনটা, এটা জি স্যার। নিচেরটা। তাহলে এই সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি হবে, আমরা দেখছি যে সাধারণত কোন সিগন্যালের জেড ট্রান্সফর্ম বের করতে গেলে ইকুয়েশনটা সেম থাকে, শুধুমাত্র চেঞ্জ করতে হয় কোনটা, এই এক্স, এই ভ্যালুটা চেঞ্জ করতে হয়, তাই না? জি স্যার। এই অংশটুকু শুধু চেঞ্জ করতে হয়, আর কোথাও চেঞ্জ করতে হয় না। তাহলে এখন আমরা এক্স অফ এন এর পরিবর্তে কি বসাবো, এটি দিব এন এক্স অফ এন বসাবো এই ইকুয়েশনটাতে। জি স্যার। এক্স। আর কোনো জায়গায় চেঞ্জ হবে না, শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ হবে। যেহেতু এটা সিগন্যাল, এক্স অফ এন সিগন্যাল, তাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে আমার এখন সিগন্যালটা এক্স অফ এন না হয় এটি দিব এন এক্স অফ এন হয়েছে, তাহলে এক্স অফ এন এর পরিবর্তে শুধুমাত্র ওখানে রিপ্লেস হয়ে যাবে। দেখো, তাহলে জেড ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল এক্স অফ এন, এটা আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জি স্যার। শুধুমাত্র এই ভ্যালুটাকে এখানে বসাই দিচ্ছি। এখন আমার শুধু ক্যালকুলেশনের পালা, আর অন্য কোনো ভেজাল নাই এখানে। এখন দেখো, এখানে তোমার এ টু দি পাওয়ারও এন আছে, জেড এর পাওয়ারও এন আছে, তাহলে পাওয়ার সেম, তাহলে আমি বেস দুটাকে একখানে নিয়ে এসে একটা পাওয়ার দিতে পারি কিনা, এভাবে পারবো। তোমার এভাবে এভাবে পাওয়ারটা দিতে পারি কিনা দেখো তো। এ টু দি পাওয়ার তখন হচ্ছে কি মাইনাস প্লাস এন মাইনাস ওয়ান আর মাইনাস এন গুণ করলে কি হবে, প্লাস এনেই হবে। এটা পাবো আমি সরাসরি, পাচ্ছি কিনা। আমি জি। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয় না। গুড। তাহলে এখানে আমার পাওয়ার কি পাচ্ছি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস এন গুণ করলে কি হবে, 1। ওয়ান। তাহলে আমি এই ভ্যালুটা সরাসরি পাচ্ছি, সরাসরি এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি। আবার জেড এর পাওয়ার মাইনাস এন, মানে এখান থেকে আমি সরাসরি এই ভ্যালুটা পাচ্ছি, পাচ্ছি জি কিনা। স্যার। জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। আমি সহজে এখান থেকে ক্যালকুলেশন করতে পারতেছি। হ্যাঁ, সহজ, প্রথম ক্লাসটা কেউ করে থাকলে এটা কোনো ব্যাপার না। আর যে ট্রান্সফর্মের প্রপার্টিজ গুলো যদি হয়ে থাকে, তাহলে আমরা যখন ফোরিয়ার ট্রান্সফর্মের যে প্রপার্টিজ গুলো পড়বো তখন আরো ইজি মনে হবে। কেন, ওখানেও সেম, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, আর কোনো জায়গায় চেঞ্জ হবে না। আমি ওটাও শিখাই দেবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো, আমাদের এখানে আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল, বলছি কিনা। জি স্যার। এটা যদি কনস্ট্যান্ট ভেরিয়েবল হয়, তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি সামেশনের সামনে নিয়ে আসা যাবে না এইভাবে। আচ্ছা, এটা না না না, এটা কি, না না, এটা ইয়া করিনি, এটা তো কনস্ট্যান্ট ভেরিয়েবল, একটু ভুল বলছি। আচ্ছা, এখন দেখো, তোমার এখানে আমাদের আগের ইয়াটা ইকুয়েশনটাতে দেখো তো, আমরা দেখছিলাম, এটাতে দেখো একটু লক্ষ্য করো, আমরা দেখছিলাম যে এখানে যে সাফিক্সটা থাকে বা যে ভেরিয়েবলটা থাকে, এখানে এন আছে, এখানে এন আছে, তখন আমি এটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, এভাবে রিপ্রেজেন্ট করছি কিনা, জি স্যার। এভাবে রিপ্রেজেন্ট করছি। এখন দেখো, আমাদের যে এখন যে সিগন্যালটাকে সাজাই নিলাম, এখন ফরম্যাট কি হয়ে গেছে দেখো তো, এটা হয়ে গেছে কিনা। এখন আমার এখানে কি থাকে, থাক, আমার এখানে ভ্যালু কি আছে, এন আছে কিনা, এন। এখানে এন আছে কিনা, জি স্যার। এন আছে। জি। তখন আগেরটার মতো দেখো তো, আগেরটার সাথে কম্পেয়ার করো, আগের যে আমার সিগন্যালটা ছিল এটার সাথে কম্পেয়ার করো। আমার এখানে এন, এন। এখানে এন,
তখন আমি এই যে সিগন্যালটা সেটাকে ক্যাপিটাল অক্ষরে লিখে এই যে এখানে এন এর পাওয়ার যার উপর এন এর পাওয়ার ছিল এখানে কি ছিল জেড ছিল কিনা এখানে তখন জেডটা লিখছি জেড লিখছি কিনা জি জি তাহলে এটার সাথে কম্পেয়ার করো তো আমার এখানে এন আছে এখানেও এন আছে তাহলে এর ভিতরে যেটা আছে সেটা অবশ্যই ওর ভিতরে চলে যাবে মানে জি, এইভাবে হবে এরকম হবে এরকম হবে কিনা আগেটাতে স্যার। শুধু এখানে জেড ছিল এই জন্য এখানে জেড বসেছি এখন এ টু দি পাওয়ার -1 জেড আছে তাহলে এ টু দি পাওয়ার -1 জেড হবে এর মধ্যে জি স্যার ঠিক আছে আর এখানে যেহেতু এক্স আছে এক্স এখানে সরাসরি চলে আসলো তাই না খুব ইজি না আগেরটার মতোই না জি স্যার সেম সেম এটা সরাসরি এখানে চলে আসছে তাহলে আমরা এটা প্রুফ করে দেখাই দিলাম যে হ্যাঁ একটা স্কেলিং প্রপার্টিজ আমি তাকে যেভাবে স্কেলিং করব দেখো তাকে আমি এখানে এ টু দি পাওয়ার +n নিছি +n নেওয়াতে এখানে স্কেলিং করছে কি +n দ্বারা স্কেলিং করছি না এ দ্বারা স্কেলিং করছি না জি স্যার এ দ্বারা স্কেলিং করাতে আমার এখানে এ টু দি পাওয়ার -1 জেড আসছে কিন্তু এখানে যদি এ টু দি পাওয়ার -n নিয়ে স্কেলিং করতাম তখন হয়ে যেত কি এটা প্লাস হয়ে যেত বুঝা গেছে জি স্যার মানে এই ভ্যালুটাতে যদি আমি কি করতাম স্কেলিংটা এইভাবে করতাম সে এ টু দি পাওয়ার -n এটা দ্বারা স্কেলিং করতাম তখন এখানে আর মাইনাস হইতো না এখানে প্লাস হয়ে যেত তাহলে গতকালকে আমরা যে শিফটিং প্রপার্টিসটা পড়ছিলাম ওরও একটা পজিটিভ ছিল একটা নেগেটিভ ছিল সেম এখানে স্কেলিংটাও কি হবে একটা পজিটিভ হচ্ছে এটা নেই নেগেটিভ হচ্ছে তাহলে আমরা যদি পজিটিভ দ্বারা কি করি পজিটিভ দ্বারা স্কেলিং করি তাহলে এখানে নেগেটিভ পাবো আর এখানে যদি নেগেটিভ দ্বারা স্কেলিং করি তাহলে কি পাচ্ছি পজিটিভ দ্বারা স্কেলিং করলে নেগেটিভ পাচ্ছি আর নেগেটিভ দ্বারা স্কেলিং করলে এখানে কি পাবো পজিটিভ পাবো জাস্ট উল্টা বুঝা গেছে আর ওটা ইয়া ভাবে বুঝাই দিচ্ছে না এখন তো বুঝতে পারছো গত ক্লাসে শিফটিংটা বুঝতে পারলে এটা কোনো ব্যাপার না সেম ভাবে যদি এখন মনে করো যে না স্যার আমাদেরকে শিখাই দেন তাহলে কি করতে হবে আমাকে আগেই যেতে হবে এখানে এখানে কি করতে হবে আবার এখানে একটা মাইনাস দিতে হবে এখানেও একটা মাইনাস দিতে হবে দেন এখানে মাইনাস আর থাকবে না এখানে প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে কিনা প্লাস হয়ে যাচ্ছে এই জায়গাতেও প্লাস হয়ে যাচ্ছে এই জায়গাতেও প্লাস হয়ে যাচ্ছে ফাইনালি এই জায়গাটাও প্লাস হয়ে যাচ্ছে এখন দেখো এখানে এন আছে এখানে এন আছে তাহলে এই ভিতরের অংশটুকু আমার সরাসরি এখানে চলে আসতেছে এই অংশটুকু সরাসরি এখানে চলে আসতেছে এই জায়গাতে চলে আসতেছে তো ফাইনালি আমি এটাই পাচ্ছি তাই না জি স্যার হ্যাঁ এখন দেখি টাইম রিভার্সাল প্রপার্টিসটা কি এর স্টেটমেন্ট আগে আমরা দেখি স্টেটমেন্টটা কি বলছে স্টেটমেন্ট বলছে যে এক্স অফ এন এই একটা সিগন্যালের যদি জেড ট্রান্সফর্ম কি হয় এক্স অফ জেড হয় তাহলে এক্স অফ -n তার মানে কি এক্স অফ -n আমরা দেখছিলাম কি ফোল্ডিং টাইপের সিগন্যাল তাই কিনা ফোল্ডিং টাইপের সিগন্যাল কিনা ফোল্ডিং কিনা কোন একটা সিগন্যালকে জিরো পজিশনকে ফিক্স রেখে ডান দিকের ভ্যালুগুলো বাম দিকে নিয়ে যাব বাম দিকের ভ্যালুকে ডান দিকে নিয়ে যাবো এটাকে তো আমি ফোল্ডিং বলছিলাম বা রিভার্সাল বলছিলাম কিনা মুমিনুল জি স্যার একটা সিগন্যালের জিরো ভ্যালু বা জিরো পজিশনের ভ্যালুকে ফিক্সড রেখে বাম দিকের ভ্যালুকে ডান দিকের ভ্যালুগুলোকে বাম দিকে নিয়ে যাওয়াকে আমি কি ফোল্ডিং বলছিলাম বা রিভার্সাল বলছিলাম রিভার্সাল স্যার বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে xn একটা সিগন্যালের জেড ট্রান্সফর্ম যদি x অফ জেড হয় সেক্ষেত্রে x অফ -n তার মানে xn এর ফোল্ডিং সিগন্যালটাই হচ্ছে x অফ -n এর জেড ট্রান্সফর্মটা x অফ জেড ইনভার্স 1 হবে এটা হবে মানে আসলে এটা আসে কিনা এটা আমাদের এখন প্রুফ করে দেখা দরকার জি স্যার দেখি প্রুফ করে দেখি কি আসে তাহলে উই নো জেড ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল x অফ n এই সিগন্যালের জেড ট্রান্সফর্ম আমরা কি জানি এটা জানি এটা সবসময় লিখবা এটা লেখা ভালো হবে লিখলে ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হবে না এখন আমাদের কোন সিগন্যালের ভ্যালুটা বের করতে হবে x অফ -n এই ভ্যালুটা আমি কোথায় বসাই দেব এই ভ্যালুটা সরাসরি আমি x অফ n এর পরিবর্তে এখানে বসাই দেব x অফ -n তাই না আর বাকি তো সব সেম থাকবে অন্যগুলোর কোনো পরিবর্তন হবে না স্যার অন্যগুলোর কোনো পরিবর্তন হবে না তাহলে আমি ওখানে বসাই দিই x অফ n এর পরিবর্তে আমি এখানে x অফ -n বসাই দিচ্ছি x অফ n এর পরিবর্তে আমি সরাসরি এখানে x অফ -n বসাই দিলাম এখন আমার যেহেতু এখানে -n এখানে -n আমার ফরম্যাট কি ছিল এখানে যে ভেরিয়েবলটা হবে এখানে হবে পজিটিভ এখানে হবে নেগেটিভ এরকম কন্ডিশন ছিল কিনা জি স্যার কন্ডিশন তাহলে ওই ফর্মুলায় আমাকে নিয়ে আসতে হবে নিয়ে আসা দরকার কিনা জি স্যার
জেড ট্রান্সফর্মের ফর্মুলাটা আমাদের আরেকবার রিকল করে দেখি, যে ওই ফর্মুলা আমাদের দেখো ফর্মুলা কি ছিল, এখানে এখানে যে ভেরিয়েবলটা হবে, এখানে যদি এলও হইতো তাহলে এখানে মাইনাস এল হইতো, এখানে যদি এম হইতো এখানে মাইনাস এম হইতো, এরকম কন্ডিশন ছিল কিনা? জি স্যার। তাহলে আমার এই ফর্মুলাটা এখনো ওই ফর্মুলাটার সাথে ম্যাচ করে নাই, তাহলে ওই ফর্মুলা নিয়ে আসার জন্য এই ভেরিয়েবলটাকে আমাকে কি পজিটিভ আগে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস এন ইকুয়াল টু আমি এম ধরে নেই, আগে কনসিডার করে নিলাম মাইনাস এম ইকুয়াল টু এম। এম। তাহলে মাইনাস এন ইকুয়াল টু যদি এটা এম হয় তাহলে মাইনাস এন এখানেও এম হচ্ছে, দুইটাই এম হচ্ছে। জি স্যার, দুইটা amount। আর ভেরিয়েবলের তোমার হচ্ছে যে এন এর ভেরিয়েবলের তোমার লিমিট কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কিনা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। জি জি। সেম ভাবে এটা এম হবে, এটা এম হবে, বুঝছো? এই ভেরিয়েবলটা একটু ভুল করে লিখছি টাইপিং করতে, এটা তোমার এম ভেরিয়েবল, হ্যাঁ এটা এম হবে, বুঝতে পারছো? এটা এম হবে। তাহলে এম এখানে এম আসতেছে, এখানেও আমার এম আসতেছে, এখানেও এম আসতেছে, কিন্তু আমার এখনো আগের ফর্মুলায় সাথে ম্যাচ করতেছে না। কেন? আগের ফর্মুলাতে আমার এখানে মাইনাস ছিল, আগের ফর্মুলার সাথে ম্যাচ করতেছে, না স্যার। আগের ফর্মুলার ম্যাচ করতেছে না। তাহলে আগের ফর্মুলায় ম্যাচ করার জন্য আমাকে জেড এর পাওয়ার -1 নিলাম আর মাইনাস এম নিলাম, তাহলে জেড এর পাওয়ার -1, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুণ হয়, জি স্যার। -1 ইন্টু মাইনাস এম গুণ করলে কি হবে, প্লাস প্লাস এম হবে। জি স্যার। তার মানে আমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই, একই কিনা? জি স্যার। এখানে চেঞ্জ করার ফলেও আমার এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, তাই কিনা? জি স্যার। এখন দেখো তো আমার আগের ফর্মুলায় গেছে কিনা, এখানে প্লাস এম আছে, এই জায়গাটাতে প্লাস এম আছে, এই জায়গাটাতে আমার প্লাস এম আছে, আর এই জায়গাটাতে আমার মাইনাস এম আছে। আমার আগের ফর্মুলায় চলে আসছে কিনা, জি স্যার, আগেরটাতে আছে। আগেরটা চলে আসছে। তাহলে আমি এখন বলতে পারি যে হ্যাঁ, এখানে যেহেতু আগের ফর্মুলা চলে আসছে, তাহলে এক্স এখান থেকে সরাসরি এক্স লিখলাম, আর এখান থেকে এই ভ্যালুটাকে সরাসরি এখানে রিপ্লেস করে দিলাম, চলে আসছে। না স্যার, ওটা তো আগের ফর্মুলা আসেনি স্যার। কেন? ভালো করে লক্ষ্য করো একটু, এখানেও এম আছে, জি এখানে স্যার। মাইনাস এম জি আসছে, স্যার। জি স্যার। আগের ফর্মুলা আসছে। জি স্যার। এখন বললা কেন যে আসেনি? ঠিক আছে, তাহলে এখান থেকে সরাসরি এক্স থেকে রিকল করলাম, আর এই ভ্যালুটাকে সরাসরি এখানে বসাই দিলাম, সমস্যা তো থাকার কথা না। প্রুভ হয়েছে যে একটা টাইম রিভার্সাল, কোন একটা সিগন্যালের যে ট্রান্সফর্ম যেটা হবে, টাইম রিভার্সালটা কি হবে, জেড ইনভার্স 1 হবে। বুঝতে পারছো? জি স্যার। দুইটা প্রপার্টিস আমাদের শেষ হলো। এবার আমরা দেখব ডিফারেন্সিয়েশন প্রপার্টিস। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস যেটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে। এই প্রপার্টিসটা হচ্ছে, যেহেতু ডিফারেন্সিয়েশন বলছো, তার মানে অবশ্যই এখানে ডেরিভেটিভ করতে হবে, হবে কিনা, সিগন্যালটাকে ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েশন কি ডেরিভেটিভ না? জি স্যার। আর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার হচ্ছে যে ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করতে হবে। আর ডেরিভেটিভ হলে ডি বাই ডিএক্স আমরা ব্যবহার করি সাধারণত, এক্স এর রেসপেক্টে যে ডেরিভেটিভটা করা হয়। যদি টি দেই তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখি এক্স অফ এন একটা সিগন্যালের যে ট্রান্সফর্ম, এটা স্টেটমেন্ট, সবসময় স্টেটমেন্ট গুলো দিবা, কারণ স্টেটমেন্টে 1-2 মার্ক থাকে, আর প্রুফে ধরো যে 3 মার্ক থাকে, এইভাবে 4 বা 5 মার্ক থাকে একটা কোশ্চেনে, যে স্টেট এন্ড প্রুফ দা যে ডিফারেন্সিয়েশন প্রপার্টিজ অফ দা জেড ট্রান্সফর্ম, এভাবে কোশ্চেনটা থাকে, বা স্কেলিং প্রপার্টিজ, স্টেটমেন্ট এন্ড প্রুফ, এভাবেও থাকে। বুঝতে পারবা কোশ্চেন, আগের কোশ্চেন গুলো দেখলেই সহজে বুঝতে পারবা। মেইন টার্মটা হচ্ছে এখানে এক্স অফ এন জেড ট্রান্সফর্ম যদি এক্স অফ জেড হয়, এবার আমার সিগন্যালটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিনা? জি স্যার। আগে ছিল স্কেলিং, ওটা স্কেলিং করা হয়েছে এ একটা ইন্টিজার দ্বারা, মানে হ্যাঁ একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল দ্বারা, বাট এখানে তোমার এন, এখানে কিন্তু এন ওটা কনস্ট্যান্ট না, এন কি এখানে কনস্ট্যান্ট? না স্যার। যেহেতু ডেরিভেটিভ বলা হয়েছে, তার মানে এন তম হইতে পারে, এন তম ডেরিভেটিভ। তাহলে এক্স অফ এন সিগন্যাল, এই সিগন্যালের তোমার হচ্ছে জেড ট্রান্সফর্মটা কি হবে, এটা হবে মাইনাস জেড ডি এক্স অফ জেড, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে সিগন্যালের হচ্ছে কি, এটা সিগন্যালের জেড ট্রান্সফর্ম না, জি স্যার। এক্স অফ এন সিগন্যালের জেড ট্রান্সফর্ম ডিজেড, এটা হবে জেড এর জি। সাপেক্ষে আমি ডেরিভেটিভ পাবো। এখন এটা আসে কিনা এটা আমাদের এখন জানা দরকার, বা কিভাবে আসতেছে স্টেপ বাই স্টেপ আমরা এখন জানবো। তাহলে আমাদের একটা সিগন্যাল যদি এক্স অফ এন হয়, তাহলে এই সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি আমরা এটা জানি, জানি কিনা জি মহিনুল? স্যার।
জি স্যার এটা আমি সবসময় রিকল করলে আমাদের দেখবে, কারণ এই একটা ইকুয়েশন দিয়ে থার্ড চ্যাপ্টার যে ট্রান্সফর্ম যে থার্ড চ্যাপ্টার আছে প্রকৃতির বলো বা মিত্রের বইয়ের বলো, পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে এই একটা মাত্র ইকুয়েশন দিয়ে। তুমি ম্যাথমেটিক্স বলো আর প্রপার্টিজ বলো, সবগুলোতে এই ইকুয়েশনটাই লাগবে। ম্যাথমেটিক্স সলিউশন করার সময়ও কিন্তু তোমার এই ইকুয়েশনটাই লাগবে। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন আমার নতুন সিগন্যাল কোনটা দাঁড়াচ্ছে? নতুন সিগন্যাল আমার হচ্ছে কি এন এক্স অফ এন, এর যে ট্রান্সফর্ম বের করবো কিনা? জি স্যার আচ্ছা, এখন দেখো আমি এটা 1 নম্বর ইকুয়েশন এটা আমি পাইলাম কোথা থেকে? যে ট্রান্সফর্মের জেনারেল যে ইকুয়েশন বা জেনারেল ফর্মুলা, সেখান থেকে আমি এটা পাইছি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বললাম। আমি এবার আমার আগের ফর্মুলাটা দেখো, আমি বের করব কোনটা? বের করব এন এক্স অফ এন, এই সিগন্যালটা বের করব। তো আমি হচ্ছে উল্টা দিক দিয়ে, অনেক সময় বলে যে প্রুফ করো, এটা প্রুফ করো ডান সাইড লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। অনেকে রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করে, আবার অনেকে কি করে জি স্যার লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করে। মানে প্রুফ করার সুবিধা কি, মানে যখন যেটা সুবিধা পাওয়া যায় তখন আমরা কি করি, যদি রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে সুবিধা হয় তখন রাইট হ্যান্ড সাইড ব্যবহার করি, আর যখন লেফট হ্যান্ড সাইড প্রুফ করতে সুবিধা হয় তখন আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড প্রুফ করি, তাই না? তা আমাদেরও এখানে সেম প্রসিডিউর ব্যবহার করব। আমরা আগে এই দ্বিতীয়টা দিয়ে আমরা হচ্ছে ডেরিভেটিভ করব। তার মানে আমরা হচ্ছে উল্টা দিক দিয়ে ডেরিভেটিভ করতেছি, মানে সরাসরি এন এক্স অফ এন ব্যবহার করতেছি না। আমরা এই যে একটা ইকুয়েশন পাইছি জেনারেল ম্যাথমেটিক্স ইকুয়েশন যে ট্রান্সফর্মের, এখানে আমরা ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? ডিফারেন্সিয়েশন বোথ সাইড ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনকে আমি জেড এর রেসপেক্টে, কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে স্যার। জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। 1 নম্বর ইকুয়েশনের উভয় দিকে জেড এর রেসপেক্টে বা জেড এর সাপেক্ষে উভয় দিকে ডেরিভেটিভ করব। ঠিক আছে, ডেরিভেটিভ করি। তো ডেরিভেটিভ করলে আমার এখানে কি আসবে বলো তো? ডি ডি জেড এক্স অফ জেড, এখানে সেম ডি বাই ডি জেড আসবে। জি মানে স্যার ইকুয়েশনটা আমার এরকম দাঁড়াবে কিনা দেখো তো, এরকম দাঁড়াবে কিনা? এটা তো আগের ছিল ডি বাই ডি জেড, বলছে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড ইন ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু জেড। তাহলে আমি এটা লিখতে পারি সেম ভাবে এখানেও এটা ডিফারেন্সিয়েশন করব এই ইকুয়েশনটাকে। জি জি সমস্যা আছে? না স্যার সমস্যা নাই। তাহলে এই দিকের ভ্যালুটাকে সেম রাখলাম, এই দিকেটাকে আমি হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমার যখন প্রুফ করব, দেখো আমার প্রুফ করার জন্য এই দিকের একটা অংশ আমি অলরেডি পেয়ে গেছি। দেখো এই অংশটাকে আমি অলরেডি পেয়ে গেছি কিনা? জি এখন স্যার আমার এখানে জেড দরকার। আমি তো বললাম আমি এখন রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করব। আমি এটা দিয়ে আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে, আমি সরাসরি এই দিক থেকে প্রুফ করব। ঠিক আছে, আমরা প্রুফ করি। এখন দেখো ডেরিভেটিভ, আমি কি এর ডেরিভেটিভ করতে পারবো? এর ডেরিভেটিভ করতে পারবো না, বাট এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট আছে জেড। তার মানে কি কনস্ট্যান্ট না, এখানে আরেকটা ভেরিয়েবল আছে। মানে এই সিগন্যালটা আমার আননোন, এই সিগন্যালটা আননোন কিনা, এটা এটা আননোন কিনা। জি স্যার বাট এখানে আমি এর ডেরিভেটিভ করতে পারবো কিনা, জেড অফ এন এর ডেরিভেটিভ করতে পারবো কিনা, পারবো স্যার। এটা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে আমি রিঅ্যারেঞ্জ করে নেই, এই অংশটুকুকে আমি সামনে নিয়ে আসলাম, এই অংশটুকুকে আমি সামনে নিয়ে আসলাম, আর ডেরিভেটিভটাকে আমি জেড এর সাপেক্ষে দিয়ে দিলাম। তাহলে জেড এর পাওয়ার মাইনাস এন এর ডেরিভেটিভ করলে কি হবে বলো তো? ডেরিভেটিভ সূত্র কি মনে আছে? ডেরিভেটিভের সূত্র মনে আছে কি? না স্যার আচ্ছা, ডেরিভেটিভের সূত্র হচ্ছে জেড এর সাপেক্ষে যেহেতু একে আমি ডেরিভেটিভ করতেছি, তাহলে এর পাওয়ার যেটা হবে, পাওয়ার এক এক করে কমবে। একবার ডেরিভেটিভ করলে -1 হবে, একবার ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস -1 করে কমবে। আবার যদি সিগন্যালটা মানে সিগন্যাল ভেরিয়েবলটা কি না হয়, ওইটাই না হয়, তাহলে কি হবে, ওই ভেরিয়েবলটাকে আবার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি, যদি না জানো আমি আরেকবার বলতেছি। সে আমার এরকম দেওয়া আছে ডি বাই ডিএক্স, আচ্ছা এটা এটা এখানে না দিয়ে এখানে আসো। হ্যাঁ, এটাকে আমি ডেরিভেটিভ করলাম, তাহলে আমি কি বলছিলাম যে এটাকে ডেরিভেটিভ করলে আমি এক করে কমবে। একবার ডেরিভেটিভ আমি কয়বার করছি, একবারই করছি। তো একবার ডেরিভেটিভ করলে পাওয়ার এক কমবে, তা পাওয়ার এক কমছে, পাওয়ার এক কি কমছে, জি স্যার পাওয়ার এক কমে গেছে। এখন পাওয়ার এক কমে গেলে যেটা আগের পাওয়ার থাকবে ওই পাওয়ারটা কি করতে হবে, ওর সাথে
গুণ করতে হয়। আগের পাওয়ার কি আছে? আগের পাওয়ারটা কি আছে? মাইনাস এন আছে কিনা? জি স্যার মাইনাস এন আছে। মাইনাস এন আছে। তো সূত্রটা এরকম ছিল, আমরা আগে যেটা দেখছিলাম যে এক্স এর পাওয়ার যদি কি হয়, এক্স এর পাওয়ার যদি তোমার হচ্ছে বা এখানে এ ছিল এন হয়, তখন আমরা কি ডেরিভেটিভের সূত্র অনুসারে আমরা এটাকে এইভাবে লিখছিলাম এন মাইনাস ওয়ান, এখানে সামনে একটা এন দিয়েছিলাম, এটা ছিল সূত্র। আর আবার যদি এটারই ইন্টিগ্রেশন করতাম, ডিফারেন্সিয়েশন না করে এটাকে যদি ইন্টিগ্রেশন করতাম, তখন কি করতে এন দ্বারা ভাগ করতে হতো, প্লাস দিয়ে তারপর ভাগ করতে হতো। ইন্টিগ্রেশন যেহেতু আমার দরকার হচ্ছে না, ইন্টিগ্রেশন প্রপার্টিসও আছে, আমরা ইন্টিগ্রেশনটা এখনো এখানে লিখি নাই, তো ওটা আমরা পরে দেখবো। আমরা ডিফারেন্সিয়েশনটা দেখি। তাহলে কি করতে হয়, যেহেতু এটা যেটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতেছি, তাহলে পাওয়ার একটা করে মাইনাস হবে। এখানে যদি শুধু এন থাকতো বা এন প্লাস ওয়ান থাকতো, তখন কি হতো, এখানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে একটা করে পাওয়ার এক বিট করে বা এক ওয়ান ভ্যালু করে কি হবে, কমবে, কমতেই থাকবে, এবং যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে এসে মাল্টিপ্লিকেশন হবে। বুঝা গেছে? সে এখানে আমার যদি টু থাকতো এন প্লাস টু, তখন এখানে হয়তো মাইনাস এন প্লাস টু, মাইনাস এন প্লাস টু মাইনাস ওয়ান। বুঝতে পারছো ময়মিনুল? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমার আগে কি ছিল, এটা তো আছেই, এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা তো আছে। এখন আমি এটাকে মাইনাস এনটাকে যদি আমি সামনে নেই, সামনে নেওয়া যাবে তো? মাইনাস এন মাইনাসটাকে সামনে নেওয়া যাবে তো? জি স্যার। মাইনাসটাকে সামনে নেওয়া যাবে। আবার যেটার পাওয়ার মাইনাস এন, যেটার পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে ভেঙে দুইটা করে লেখা যাবে তো? পেজটা উল্টো পাল্টা হয়ে গেছে, মানে এটাকে ভেঙে দুইটা আমি লিখতে পারি তো? জি স্যার, লেখা যাবে স্যার। দুইটা লেখা যাবে কিভাবে, যেমন জেটের পাওয়ার মাইনাস এন ইন্টু জেটের পাওয়ার মাইনাস ওয়ান, এইভাবে লেখা যাবে কিনা? যাবে? জি স্যার, লেখা যাবে স্যার। এইভাবে যদি লেখা যায়, তাহলে আমরা এই যে এখান থেকে যে জেটের পাওয়ার মাইনাস ওয়ান পেলাম, আর এখানে মাইনাস এন আছে, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে সামনে নিয়ে আসলে দেখো তো রিয়ারেঞ্জ করলে আমার এই অংশটুকু তো চলে আসলো, তার মানে এখান থেকে মাইনাস ওয়ানটা চলে আসলো, মাইনাসটাও চলে আসলো, তাহলে কি থাকলো, সামেশন এন মাইনাস ইনফিনিটি এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এক্স অফ এন এখানে থাকলো, এনটাই ওখানে থাকলো, জেটের পাওয়ার মাইনাস এন। তার মানে কি এই ফর্মুলাটাকে আমি রিঅ্যারেঞ্জ করলে এরকম আসে তো? আসবে না? জি স্যার, আসবে স্যার। আচ্ছা, এখন উভয় দিকে এই যে আমি একটা ইকুয়েশন পাইলাম, এই ইকুয়েশনের উভয় দিকে মাইনাস জেড দ্বারা মাল্টিপ্লিকেশন করো, কি আসে? মাইনাস জেড দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এখানে মাইনাস জেড আসবে, আর এখানে এই মাইনাস জেডটা কাটা যাবে, যাবে কিনা? স্যার যাবে স্যার। হ্যাঁ, মাইনাস জেডটা কাটা গিয়ে মাইনাসে মাইনাসে, মানে এক কথা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং জেড ইনভার্স ওয়ান এবং জেড কোন একটা সংখ্যা এভাবে যদি লেখা যায়, বা কোন একটা ভেরিয়েবল যে এ ইন্টু এ ইনভার্স, তার মানে কি এ ইনভার্স আছে মানে কি ওয়ান বাই এ, সাধারণত এটা ইকুয়াল টু কি হয়, ওয়ান হয়। ওয়ান হবে স্যার। ওয়ান হয় না? জি স্যার। আচ্ছা, এটা ইকুয়াল টু যে ওয়ান হয়, তাহলে আমি কি ফাইনালি এটাকে এইভাবে লিখতে পারি? ফাইনালি আমি এটাকে এইভাবে লিখতে পারি, লেখা যায় তো? জি স্যার, লেখা যাবে স্যার। আচ্ছা, এখন দেখো তো আমাদের ডিজায়ারের আউটপুটটা চলে আসছে কিনা। আমাদের তো এটাই ছিল কন্ডিশন, তো এটাই ছিল কন্ডিশন, এটা ছিল না যে যে এটার তুমি হচ্ছে বের করো, এটার ডেরিভেটিভ বের করো, এই জেড ট্রান্সফর্ম বের করো, এই সিগন্যালটা জেড ট্রান্সফর্ম বের করতে বলা হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি জেড ট্রান্সফর্ম বের করতে বলা হয়, তাহলে এই জেড ট্রান্সফর্ম, এটা জেড ট্রান্সফর্মটাকে আমি এই জেড দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে এটা হচ্ছে জেড ট্রান্সফর্ম হচ্ছে এটা, এটা তো আমি আগেই পেয়ে গেছি, তাহলে এটাকে আমি জেড ট্রান্সফর্ম, এখানে কিন্তু জেড জেড ট্রান্সফর্ম আকারে বলা হয়েছে। যেমন প্রথম ইকুয়েশনটা তোমরা লক্ষ্য করছো কিনা আমার মনে নাই, এই জেড দ্বারা যখন এটা লিখবো, তার মানে কি এটা হচ্ছে আমার সিগন্যালটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিগন্যাল, আর জেড হচ্ছে কি
ট্রান্সফর্ম, এটা হচ্ছে ট্রান্সফর্ম ফর্মুলাটা, রিপ্রেজেন্টেশন কিভাবে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে এটা কি এটা রিপ্রেজেন্ট করতে পারলাম আমি? জি স্যার, পারছি স্যার। আচ্ছা, এরপরে দেখো কনভলিউশন প্রপার্টিজ, এই প্রপার্টিজটা খুবই ইম্পর্টেন্ট। আর কনভলিউশন থিওরামটাও শিখাইছি, কোরিলেশন থিওরামটাও শিখাইছি কিভাবে কাজ করে, তাই কি না? যে অবশ্যই এখানে দুইটা সিগন্যাল থাকবে, থাকবে কি না? জি স্যার। কনভলিউশন এবং কোরিলেশনে দুইটা সিগন্যাল থাকবে। কনভলিউশনটার ক্ষেত্রে ছিল এখানে সিগন্যাল এবং সিগন্যালের ইম্পালস, আর কোরিলেশনের ক্ষেত্রে ছিল দুইটা সিগন্যাল থাকবে, তাই না? জি স্যার। ঠিক আছে, প্রপার্টিসের ক্ষেত্রে দেখি, জেড ট্রান্সফর্মের প্রপার্টিসের ক্ষেত্রে ডিসক্রিট টাইম জেড ট্রান্সফর্মের প্রপার্টিসের ক্ষেত্রে কনভলিউশন প্রপার্টিসটা কিভাবে কাজ করে, স্টেটমেন্টটা দেখো। x1 এখানে একটা সিগন্যাল, x1 সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি হচ্ছে, x1 জেড, এবং x2 সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি হচ্ছে, x2 জেড। এই দুইটা সিগন্যালের দুইটা সিগন্যাল কিনা আলাদাভাবে, একটা x1n একটা x2n, তার মানে হচ্ছে কনভলিউশন প্রপার্টিসকে অলরেডি দুইটা সিগন্যাল আমি রিকল করতে পারলাম কিনা? জি স্যার। তো এই দুইটা যদি সিগন্যাল হয়, দুইটা সিগন্যালের জেড ট্রান্সফর্মও আছে, তাহলে এর কনভলিউশন হবে দুইটা সিগন্যালের কনভলিউশন। আমরা জানি কনভলিউশনে দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন হয় কিনা? জি স্যার। মাল্টিপ্লিকেশন করতেছি, এর মাল্টিপ্লিকেশনটা এটা হবে, এটা আমি বলে দিলাম যে স্টেটমেন্ট যদি একটা সিগন্যালের কনভলিউশন থাকে আর একটা দুইটা সিগন্যালের কনভলিউশন থাকে, তাহলে দুইটা সিগন্যালের কনভলিউশনের মানে মাল্টিপ্লিকেশন করলে আমি আলাদাভাবে তাদের যে জেড ট্রান্সফর্ম হবে, জেড ট্রান্সফর্ম দুইটাও মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হবে স্যার। সিগন্যাল দুইটাও মাল্টিপ্লিকেশন করলে যেমন কনভলিউশন পাওয়া যায়, তাদের জেড ট্রান্সফর্মটা মাল্টিপ্লিকেশন করলেও কি হবে, কনভলিউশন কনভলিউশন পাওয়া যাবে স্যার। পাওয়া যাবে। তাহলে আসলে এটা আসে কিনা এটা আমার তো জানা দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে জেড ট্রান্সফর্ম এক্স অফ এন সিগন্যালের জেড ট্রান্সফর্ম কি আমরা এটা জানি কিনা, জেনারেল ফর্মুলা এক্স জি অফ স্যার। জেড, এটা আমরা সবাই জানি। জি স্যার, এটা তো পড়ছি স্যার। আচ্ছা, এখন আমার দেখো যে আমরা জানি কনভলিউশন প্রপার্টিসে দুইটা আলাদা সিগন্যাল থাকে, সেখান থেকে একটা থার্ড সিগন্যাল পাওয়া যায় কিনা? জি স্যার। আচ্ছা, যদি থার্ড সিগন্যাল পাওয়া যায়, তাহলে এখানে দেখো আমি কনসিডার করছি এক্স অফ এন, এটা 1 নম্বর সিগন্যাল, এটা 2 নম্বর সিগন্যাল, এই দুইটার প্রোডাক্টে আমি নতুন যে সিগন্যালটা পাবো সেটাকে আমি থার্ড সিগন্যালটাকে আমি এক্স এন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। কোনো সমস্যা আছে? সমস্যা আছে? এটা স্যার মানে একসাথে কম্বাইন করব স্যার? না না, আমি কম্পেয়ার করতে বলি নাই। কনভলিউশন প্রপার্টিস মূল থিমটা কি ছিল, যে দুইটা সিগন্যালে মাল্টিপ্লিকেশন করে মাল্টিপ্লিকেশন হবে। জি স্যার। মাল্টিপ্লিকেশন করে আমি থার্ড সিগন্যাল পাবো। সেখানে আমি লিখছিলাম ওয়াই, আমি ওয়াই এর পরিবর্তে আমি এবার লিখলাম এক্স। সমস্যা আছে? না স্যার। এক্স ওয়ানটাকে আমি একটা সিগন্যাল নিলাম, এক্স টু একটা সিগন্যাল নিলাম, সেটার পরিবর্তে আমি যে নতুন সিগন্যালটা জেনারেট করলাম সেই সিগন্যালটা আমার হচ্ছে এক্স। সমস্যা তো থাকার কথা না। না স্যার। আচ্ছা, এখন কনভলিউশন অ্যাকর্ডিং টু কনভলিউশন থিওরাম, যে দুইটা সিগন্যালের কনভলিউশন কি হবে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, নিচের ইকুয়েশনটা আকারে রিপ্রেজেন্ট করতে পারি, এই আকারে রিপ্রেজেন্ট করা যায়? রিপ্রেজেন্ট করা যায় কিনা দেখো, আমি এটাকে ধরো ওয়াই আকারে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট সিগন্যাল, আর এটা হচ্ছে সেকেন্ড সিগন্যালের শিফটিং, এই আকারে তো রিপ্রেজেন্ট করেছিলাম। এটা 1 নম্বর সিগন্যাল, এটা 2 নম্বর জি, সিগন্যালের শিফটিং, এই আকারে তো রিপ্রেজেন্ট করেছিলাম, মনে পড়ে? মনে জি স্যার, পড়ে? পরে স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে ভ্যালুটা পাইলাম এক্স অফ এন এর একটা নতুন একটা ভ্যালু পাইলাম কিনা, এক্স অফ এন এর নতুন ভ্যালুটা পাইলাম কিনা অ্যাকর্ডিং টু কনভলিউশন স্যার। থিওরাম? এই এক্স অফ এন এর সিগন্যালের ভ্যালুটা আমি কোথায় বসায় দেবো বলো তো? 1 নম্বর ইকুয়েশনে এই জায়গাটাতে বসায় দেবো। এক্স অফ এন এর যে নতুন আর একটা ভ্যালু পাইলাম সেই ভ্যালুটা আমি বসায় দেবো এখন এখানে, বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে, আমি বসাই দিই কি আসে দেখো, পুটিং দ্য ভ্যালু অফ এক্স এন ইন ইকুয়েশন 1, তাহলে কি আমি এই ভ্যালুটা বসাই দিলে এটা তো আমার নতুন একটা ভ্যালু এখানে বসলো, তাই না? এই পর্যন্ত এই ভ্যালুটা নতুন বসলো না? জি স্যার। তাহলে এই ভ্যালুটাকে আমি এখন রিঅ্যারেঞ্জ করব কিভাবে দেখো, আমার এখানে কে এখানে এন দুইটা আলাদা ভেরিয়েবল কিনা? জি স্যার, দুইটা আলাদা স্যার। আলাদা। এখানে জেড এর পাওয়ার কি আছে আমার দেখো তো, এন আছে, মাইনাস এন। মাইনাস এন, তার মানে এখানে মাইনাস এন আছে, এখানে এন আছে, তার মানে এইটা এবং এইটা যদি আমি একদিকে করে নেই এবং কে এই সাফিক্স দুইটাকে কি করি একদিকে নিয়ে নেই,
তাহলে কি করলাম, ইন্টারচেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য সামেশন, সামেশনের অর্ডারটাকে আমি ইন্টারচেঞ্জিং করতেছি এবং অ্যাপ্লাইং দ্য টাইম শিফটিং প্রপার্টি, এবং এখানে টাইম শিফটিং প্রপার্টিজ ব্যবহার করবো। কেন, এই যে এখানে টাইম শিফটিং হয়েছে কিনা? জি স্যার হয়েছে স্যার। হয়েছে। আচ্ছা দেখো ইন্টারচেঞ্জ করতেছে, তার মানে এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমি এইদিকে বের করে নিয়ে বাকি অংশটুকুকে আরেক দিকে নিয়ে যাব, দেখি কি আসে। ইন্টারচেঞ্জিং করলে এরকম আসে, এই অংশটুকু বাইরে বের করে নিলাম আর এই অংশটুকু ভিতরে ঢুকাই দিলাম। জি স্যার এরকম আসছে স্যার। কোনো তো সমস্যা থাকার কথা না। না স্যার। এখন আমাদের জেড ট্রান্সফর্মের ফর্মুলায় নিয়ে যাইতে গেলে দেখো তো এই ভেরিয়েবলটা কি সেম আছে এখনো? যে না স্যার, স্যার এটা কি তাহলে একই ফর্মুলা নিয়ে আসার জন্য কি করতে হবে, ভেরিয়েবলটাকে আগে ধরে নিতে হবে। তাহলে n মাইনাস কে ইকুয়াল টু আমি m ধরে নিলাম, তাই না? জি এটা স্যার। বাদ দাও, এই অংশটুকু আপাতত বাদ দাও, এই অংশটুকু আমি ক্যালকুলেশন করতেছি না, আমার এটা এখন ক্যালকুলেশন করতেছি। শিফটিং প্রপার্টিস অ্যাপ্লাই করব, এখানে শিফটিং প্রপার্টিস অ্যাপ্লাই করব, এটা আমি অ্যাপ্লাই করতেছি। তো অ্যাকর্ডিং টু শিফটিং প্রপার্টিস আমি এটা কি জানি, এটা আমি সরাসরি লিখতে পারবো, কিন্তু আমি আরেকবার ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝিয়ে সুবিধা হয়। তাহলে n মাইনাস কে ইকুয়াল টু m, তাহলে এখানে n মাইনাস কে এর পরিবর্তে আমি আর এখানে m বসবে, আর এখানে n এর পরিবর্তে m প্লাস কে বসবে। কে বসবে। দেখো এটা তো সেম থাকলে এটাতে কোনো পরিবর্তন হয়নি, বাট এখানে আমার আসছে m, কোথা থেকে mটা আসছে, এই যে এখান থেকে mটা আসছে, এখানে আগে ছিল n মাইনাস কে, এখন এই জন্য m বসছে, আর এখানে ছিল মাইনাস n, তাহলে মাইনাস n এর পরিবর্তে মাইনাস তো মাইনাস থাকলো, m প্লাস কে এই জায়গাটাতে বসছে। কোনো সমস্যা আছে? না স্যার। এখন জেটের পাওয়ার মাইনাস কে ইন্টু জেটের পাওয়ার মাইনাস কে মাইনাস এম জেটের পাওয়ার মাইনাস কে, এটাকে ভেঙে দুইটা ভাবে লেখা যায় কিনা? জি স্যার লেখা যায় স্যার। আচ্ছা যদি লেখা যায়, আমি ওটাকে দুইটা ভাগ করলাম, এদিকের কোনো পরিবর্তন করিনি আমি, এটাতে হাতে দেইনি, এটা রেখে দিচ্ছি। এটাতে জেটের পাওয়ার মাইনাস এম, এটাতে জেটের পাওয়ার মাইনাস কে, সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই। এখন জেটের পাওয়ার মাইনাস কে, এখানেও কে আছে, এটার মধ্যেও কে আছে, আবার এখানেও কে আছে, তাহলে এই কেটাকে এইখানে নিয়ে আসলে আমার জন্য সুবিধা হবে কিনা? সুবিধা হবে, আমি কিন্তু তাই করছি। দেখো পরের লাইনে আমি কিন্তু এই কেটাকে এখানে সরাসরি এখানে নিয়ে আসছি, দেখো এখানে আগে নিয়ে আসছি একে, তারপরে এই থাকে কোন অংশ, তারপরে থাকতেছে এই অংশটুকু, এই অংশটুকু সরাসরি এখানে রেখে দিছি। সমস্যা আছে? না স্যার। আচ্ছা সমস্যা নাই। এখন দেখো তো এই ফর্মুলাটা আমার, এই ফর্মুলাটা জেড জেড ট্রান্সফারের ফর্মুলার সাথে মিলে গেছে কিনা? এই ফর্মুলাটা কি জেড ট্রান্সফর্মের ফর্মুলার সাথে মিলে গেছে, মানে জি এই স্যার। অংশটুকু এই অংশটুকু, তাহলে এক্স টু জেড আমি লিখতে পারি। জি স্যার লেখা যাবে স্যার। আচ্ছা যদি লেখা যায়, পরের অংশে আমি তাই করছি। দেখো পরের অংশে এই অংশটুকুকে আমি তখন কি করছি, সরাসরি এক্স অফ টু লিখছি, ঠিক আছে? আর এই দিকের অংশটুকু আমার থাকলো, আমি তো একবারে সব দুইটাই একবারে লিখতে পারি না, লিখতে পারবো? মানে এই অংশটুকু সমান সমান কি এক্স অফ টু লিখতে পারবো কিনা? জি স্যার লেখা যাবে স্যার। আমি তাই করছি, এই অংশটুকু তাই করছি, তাহলে আমার এটা থাকলো। পরের বার দেখো এখানেও কে আছে, এখানে মাইনাস কে আছে, আবার এখানেও কে আছে, তাহলে এটা ইকুয়াল টু এক্স ওয়ান জেড লিখতে পারি। জি স্যার। পরের অংশে আমি তাই করছি। এটা যদি এক্স টু আমি অলরেডি পেয়ে গেছি, আমার আর একটা দরকার ছিল, সেটা এটা ইকুয়াল টু আমি এক্স ওয়ান জেড লিখতে পারি। দুইটাই স্যার একসাথে লেখা যাবে না স্যার? হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কিন্তু তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমি ভেঙে ভেঙে লিখছি। দুইটা একসাথেও লেখা যাবে, কিন্তু একসাথে লেখার চেয়ে একটা লাইন বেশি লিখলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। বেশি লিখলে, কারণ বেশি স্কিপ করলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা স্কিপ করার চেষ্টা কম করব। কারণ এগুলো তো প্রুফ করার জিনিস, প্রুফ করতে গেলে যদি স্কিপ করতে গিয়ে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে প্রুফ আর হবে না, মানে ভুল হয়ে যাবে। তখন দেখবা যে এখানে এম বা কোনো কিছু চলে আসছে, তখন মাথা ঘুরে যাবে। পরীক্ষায় একটা কোনো জায়গায় আটকে গেলে ভালো জিনিসও বা যেগুলো জানো সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। জি স্যার। আচ্ছা তাহলে আমি প্রুভ করতে পারলাম যে হ্যাঁ, কনভলিউশন প্রপার্টিস যদি আমি দুইটা সিগন্যাল নেই, এই দুইটা সিগন্যালের কনভলিউশন করলে যে রেজাল্ট আসে, তাদের যে ট্রান্সফর্মের কনভলিউশন করলে কি হবে, সেম একই রেজাল্ট আসবে। একই রেজাল্ট আসবে। এটা আমি প্রুভ করে দেখাইতে পারলাম, তাই না? জি স্যার। এরপরে আরেকটা প্রপার্টিসে যাই, কোরিলেশন প্রপার্টিস। সেম ভাবে কোরিলেশনটাও আমি দেখাই দিছিলাম, যে কোরিলেশনে আমাদের দুইটা সিগন্যাল থাকে, অবশ্যই দুইটা সিগন্যাল থাকে, থাকে কিনা? জি স্যার। কোরিলেশনে দুইটা সিগন্যাল থাকে, কনভলিউশনে দুইটা সিগন্যাল থাকে। দুইটা সিগন্যাল থাকবে স্যার। কিন্তু কোরিলেশন কনভলিউশনের মধ্যে পার্থক্য হচ্ছে, কনভলিউশনের ক্ষেত্রে তোমার শিফটিং হয়,
আর কোরিলেশনের ক্ষেত্রে তোমার সিগন্যালের কোনো না, কনভলিউশনের ক্ষেত্রে ফুল সিগন্যালের ফোল্ডিং হয়, কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে কোনো ফোল্ডিং হয় না। এখানে শিফটিং হবে, মাল্টিপ্লিকেশন হবে, সামেশন হবে, তিনটাই হবে, কিন্তু কোরিলেশন আর একটা স্টেপ বেশি ছিল, সেটা ছিল কি ফোল্ডিং, তাই Folding। না? জি স্যার। হ্যাঁ, এতটুকুই পার্থক্য। তাহলে দেখো এখানে স্টেটমেন্টে কি বলছে, এক্স অফ এন, এটা একটা সিগন্যাল যদি জেড ট্রান্সফর্ম এক্স অফ এক্স ওয়ান জেড হয়, এবং আরেকটা সিগন্যাল জেড ট্রান্সফর্ম যদি এক্স টু এন, এই সিগন্যালটার জেড ট্রান্সফর্ম যদি কি হয় এক্স টু জেড হয়, তাহলে এটা কোরিলেশন তো আমরা জানতাম যে সাফিক্স, যে সাফিক্সটা আগে থাকবে সেই সিগন্যালটার কি হবে না, শিফটিং হবে। এটা আমরা আগে জানছিলাম সাফিক্স আর এক্স ওয়ান এক্স টু, তার মানে কি এক্স ওয়ান এর কোনো শিফটিং হবে না, যদিও শিফটিং হয় তাহলে পজিটিভ শিফটিং হবে, আর যদি এক্স টু এর শিফটিংটা না, এক্স টু এর শিফটিং হয় তখন কি হতো, নেগেটিভ হতো না? এভাবে আসছিল কিনা জি স্যার, মনে পড়ে? একটু একটু মনে পড়ে স্যার। আচ্ছা, তাহলে দেখো এই সিগন্যালটার দেখো এখানে এক্স ওয়ান আগে লিখছি, এই জন্য হচ্ছে তোমার এখানে কোনো শিফটিং হয়নি, আর এক্স টু টা পরে লিখছি, তাই এখানে কি হয়েছে, একটা শিফটিং হয়েছে, হয়েছে? জি স্যার। আচ্ছা, এটাকে আরো ইকুইভ্যালেন্ট ভাবে লেখা যায়, যদি এখানে প্লাস এল মাইনাস এন বাদ দাও, তাহলে শুধুমাত্র এক্স এন লিখলে এখানে এন প্লাস এল লিখতে হবে, ইকুইভ্যালেন্ট একটা ইকুয়েশন দেখা দিয়েছিলাম, মনে পড়ে? জি স্যার, মনে পড়ে স্যার। আচ্ছা, মনে পড়ে। এখন এখানে যদি সাফিক্সটা চেঞ্জ করে দেই এক্স টু এক্স ওয়ান, এক্স টু এক্স ওয়ান হলে তখন কি হবে, এখানে আগে এক্স টু হবে তারপরে এক্স ওয়ান, তার শিফটিং একই জিনিস, সাফিক্সটা যদি চেঞ্জ করে দেই, মানে আমি সাফিক্সটার কথা বলছি, সাফিক্সটা এখানে এক্স ওয়ান এক্স টু না হয়ে এক্স টু এক্স ওয়ান আছে, তখন কি হবে, আগে x2 হবে তারপর তখন x1। আগে এক্স টু হবে তারপরে এক্স ওয়ান হবে, তার শিফটিং হবে, ঠিক আছে? জি মানে স্যার। কোরিলেশনে ভেজাল নাই, কোরিলেশনে তুমি আগে নাও পাশে নাও কোনো ভেজাল নাই, রেজাল্ট সেম আসবে, কিন্তু কনভলিউশনের ক্ষেত্রে তোমার একটু ভেজাল হয়ে যাবে, যদি একটু গোলমাল করে ফেলে তখন দেখবা রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখা গেল আমি এটাতে পাইলাম যে যদি একটা সিগন্যাল এক্স ওয়ান এন এর আমি জেড ট্রান্সফর্ম পাই, এক্স টু এন এর আরেকটা জেড ট্রান্সফর্মের, দুইটা সিগন্যালের আলাদা আলাদা ভাবে জেড ট্রান্সফর্ম পাই, তাহলে তাদের কোরিলেশনটা হবে এরকম, সামেশন এন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স ওয়ান এন এক্স টু এন এক্স টু এন মাইনাস ওয়ান এল, এটার কোরিলেশনটা হবে এটা এক্স ওয়ান জেড এক্স টু জেড ইনভার্স ওয়ান, ঠিক আছে? তাহলে দেখো কোরিলেশনে আমি কি দেখছিলাম, এই কনভলিউশনে কি দেখছিলাম, এক্স ওয়ান জেড এক্স টু জেড দেখছিলাম, কিন্তু কোরিলেশনে এসে কি হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে, বুঝছি কিনা? জি স্যার। একটু তো চেঞ্জ হয়েছে, দুইটার মধ্যে তো সেম না, দেখো দুইটা কি সেম? আগেরটার ক্ষেত্রে দেখো তো, আগেরটা কি ছিল, দুইটা সিগন্যালে মাল্টিপ্লিকেশন করতে কনভলিউশন করতেছে দুইটা, এখানে এক্স ওয়ান জেড হয়েছে এক্স টু জেড হয়েছে, কিন্তু কোরিলেশনে এসে কি হয়ে গেছে, এক্স ওয়ান জেড হয়েছে এক্স টু জেড ইনভার্স ওয়ান হয়েছে, বুঝা গেছে? জি স্যার। এখানে যদি সাফিক্সটা চেঞ্জ করতাম এক্স টু এক্স ওয়ান, তখন এখানে হয়তো কি এক্স টু জেড এক্স ওয়ান জেড ইনভার্স 1 হইতেছে। জেড ইনভার্স ওয়ান হইতো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আমরা এটা এখন প্রুফ করে দেখাবো যে আসলে এটা আসে কিনা, এটা আমাদের প্রুফ করে দেখা দরকার, ঠিক আছে? প্রুফ করে দেখি। তাহলে ক্রস কোরিলেশনে আমি ক্রস কোরিলেশনে দেখছিলাম যে দুইটা সিগন্যাল অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু অটো কোরিলেশনে কয়টা সিগন্যাল দেওয়া থাকে, একটাকে দুইটা একটা। হিসেবে ব্যবহার করতে হয়। কোরিলেশনের টাইপে আমরা দেখছিলাম একটা সিগন্যালকে দুইটা সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করলে তখন আমি তাকে বলছিলাম অটো কোরিলেশন, আর দুইটা সিগন্যালে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কি করছিলাম, এটাকে ক্রস কোরিলেশন বলা হয়। তাহলে আমার এখানে সিগন্যাল দেওয়া আছে এক্স ওয়ান এন এবং এক্স টু এন, দুইটা আলাদা সিগন্যাল দেওয়া আছে, তাহলে এর কোরিলেশন প্রপার্টিসটা কি হবে, এইভাবে আমি লিখতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, লেখা যায় তো? জি এটা স্যার, তো লেখা যায় স্যার। সূত্র থেকে আমি লিখতে পারি। জি স্যার। এখন আমার নতুন যে সিগন্যালটা পেলাম, এটা তো আমি রিকল করলাম, আমি এখন প্রুফ করব, কি প্রুফ করব, এই সিগন্যালটাকে প্রুফ করব এক্স ওয়ান, এটাই তো এই সিগন্যালটা, তাই না? এই সিগন্যালটাই তো এটা। জি স্যার, এটাই তো। এখন জেড ট্রান্সফর্ম বের করবো কার, এই সিগন্যালটা জেড ট্রান্সফর্ম বের করবো কিনা? জি স্যার। আচ্ছা, এই সিগন্যালটার এখন জেড ট্রান্সফর্ম বের করবো, তো সেম ভাবে এই ভ্যালুটা আমি বসাই দিলাম এখানে এক্স ওয়ান, এটাতে বসাই দিলাম আগেরটার মতো, আগে কনভলিউশনের প্রপার্টিসটা যেরকম ব্যবহার করেছিলাম মনে পড়ে, জি স্যার। সেম ভাবে আমি এখানে বসাই দিলাম, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে, মানে তোমরা কোথায় বসা দিবে এই ভ্যালুটা বলো তো? স্যার জেড ট্রান্সফর্মে স্যার ওই যে
এক্স এই যে এন এর জায়গায়। হ্যাঁ এই যে এই ইকুয়েশনটাতে বসাই দিবে এইটাতে, এই এক্স অফ এন এর পরিবর্তে বসাই দিবা, ঠিক আছে? আর জি ওইভাবে ভেঙে ভেঙে লিখি নাই শেষের দিকে, তো এই জন্য আর ওইভাবে ভেঙে ভেঙে লিখি নাই, আমি জানি যে আর হয়তো বুঝাইতে হবে না, এই জন্য আর ভেঙে লিখি নাই। তাহলে এখানে আমার এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এখন এখানে ভ্যালুটা দেখো তো, এখানে ভ্যালুটা বসাই দিলাম, ভ্যালুটা এখানে আমার এখানে এন আছে, এখানেও এন আছে, তাই না? এন মাইনাস এল, এখানে এল আছে, এন মাইনাস এল আর এখানে এল আছে, তাহলে এন মাইনাস এল ইকুয়াল টু আমি এম ধরে নিতে পারি। জি স্যার, পারি স্যার। সেম ভাবে এলটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এলটা দিয়ে দিলে আমি এইরকম ভ্যালু পাই কিনা, এন মাইনাস এল, এখানে এন মাইনাস এল ইকুয়াল টু এম বসাই দিলাম, আর এখানে ছিল মাইনাস এল এর পরিবর্তে আমি মাইনাস এন মাইনাস এম বলতে এখানে বসাইতে পারি। সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এখানে তো এটা তো আমার কোনো এখন চেঞ্জ করব না। এই এন মাইনাস এখানে এম আছে, তার মানে কি আমার এমটাকে রেখে জেড এর পাওয়ার মাইনাস এনটাকে এইদিকে পাঠিয়ে দিতে হবে। পাঠাই দেবো। জি স্যার। তাহলে আমার এইদিকে এই অংশটুকু থাকলো, আর এইটা আর এইদিকের অংশটুকু আলাদা একটা পার্ট, আর এইটা পার্ট আলাদা। তাহলে দেখো এখানে এই সাফিক্সটা এম হবে, বুঝছো? এই সাফিক্সটা আমি ভুল করে লিখছি। এক কথা হচ্ছে এখানে যে ভেরিয়েবল থাকবে এই ভেরিয়েবলটাও সেম হবে। হ্যাঁ, বুঝা গেছে? জি কারণ স্যার। কি, তুমি এখানে লিমিট নিচ্ছ এম, তার মানে কি লিমিটটা চেঞ্জ হয়ে এম হবে না? এই লিমিটটাও তো চেঞ্জ হবে, এম হবে কিনা? জি স্যার, এম হবে স্যার। এম হবে। এই সাফিক্সটা আমার ভুল হয়ে গেছে, সাফিক্সটা তোমরা ঠিক করে নিবা। আমি দেখবো যে এখানে যে ভেরিয়েবল আছে জেড এর পাওয়ার সেম ভেরিয়েবল আছে কিনা এবং এল এর পাওয়ার সেম ভেরিয়েবল আছে কিনা, এটা আমার টার্গেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, টার্গেট থাকলো, এখানে এন থাকলো, এটাও থাকলো। এখানে দেখো যেহেতু আমার এখানে প্লাস এম আছে, প্লাস এম, তার মানে জেড এর যে জেনারেল ফর্মুলা তার সাথে মিলতেছে না, এখানে একটা মাইনাস হওয়ার কথা। মাইনাস এর কথা। জি স্যার। আচ্ছা, ওই মাইনাস নিয়ে আসার জন্য জেড এর পাওয়ার মাইনাস ওয়ান নিলাম, তার পাওয়ার মাইনাস এম নিলাম, তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস এম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়। তাহলে এই ভ্যালুটা এবং এই ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই, এই ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? জি স্যার। এখন দেখো তো এটা আমার ওই ফর্মুলাটা জেনারেল ফর্মুলাটা চলে গেছে কিনা এটা। জি স্যার। এখানেও এল এটা এম হবে, এটা এম হবে, হ্যাঁ এটা এম হবে, এটাতে এম আছে, এটা এম হবে, এটা এম, এটা এম, এটা এম, তাহলে এম হলে এক্স টু হবে, আর এখানে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা এখানে সরাসরি চলে আসবে। তাহলে এটা আসলো, এবং এই দিকের অংশটুকু দেখো, এখানে এন আছে, এখানে এন আছে, এখানে এন আছে, তার মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু আমি এখনো লিখি নাই, এটা পরেরটাতে লিখছি। এক লাইনেও লিখতে পারো, আবার ভেঙে ভেঙেও লিখতে পারো। তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এক্স ওয়ান জেড লিখতে পারবো। ওয়ান জেড লেখা যাবে স্যার। হ্যাঁ, পরের লাইনে আমি তাই লিখছি। তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারতেছি, এটা ইকুয়াল টু সরাসরি আমি এক্স ওয়ান জেড লিখতেছি, আর এটা তো আমি সরাসরি এখানে রিকল করে দিলাম। তাহলে দেখো তো আমি কোরিলেশন বের করার ফলেও সেম রেজাল্ট আসছে কিনা। সিগন্যালটার কোরিলেশন যখন জেড ট্রান্সফর্ম করলাম তখন কি এরকম পাইছি কিনা, আমার স্টেটমেন্টের সাথে প্রুফ হয়েছে। জি স্যার, প্রুভ হয়েছে স্যার। স্টেটমেন্টের সাথে প্রুফ হয়েছে। একই বের তাহলে হইলো। হ্যাঁ, তাহলে কোরিলেশন, কনভলিউশন, স্কেলিং প্রপার্টিজ, রিভার্সাল প্রপার্টিজ, অনেকগুলো বললাম, ডিফারেন্সিয়েশন প্রপার্টিজ, মোটামুটি প্রপার্টিজ গুলো শেষ। আর একটা প্রপার্টিজ বাকি আছে, ইন্টিগ্রেশন প্রপার্টিজ, ওটা একটু দেখে নিও। মোটামুটি থার্ড চ্যাপ্টার, কালকে তো ম্যাথমেটিক্স দেখাই দিয়েছি, তাই না? জি স্যার। হ্যাঁ, এরপরে হচ্ছে আরো যদি ম্যাথমেটিক্স দেখানোর দরকার হয় আমরা ওগুলো পরে শিখবো। মোটামুটি কালকে যেগুলো দেখাই দিচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করিও। মিত্র বইটা নিশ্চয় সবাই? জি স্যার, মিত্র বইতে নিছি স্যার। হ্যাঁ, মিত্র বইটাতে দেখবে অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া আছে, হ্যাঁ ওখান থেকে দেখে নিও। আর না পারলে তো আমি আছি। আর এরপরে আমরা জেড ট্রান্সফর্ম করবো, আর নেক্সট উইকে কোনো আর ক্লাস হবে না। জেড ট্রান্সফর্মের থার্ড চ্যাপ্টারটা মিত্র বই থেকে যত কোশ্চেন আছে সবগুলোই সলভ করো, প্রপার্টিজ আমি সব শেখাই দিছি। আর ইন্টিগ্রেশন প্রপার্টিজটা ওখান থেকে একটু দেখে নিও।